আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা নিউক্লিয়াস থেকে স্টার্ট করব এবং ক্রোমোসোম পর্যন্ত পড়ব। এই প্রিভিয়াস ক্লাসে আমরা সাইটোপ্লাজমে যেসব অর্গানেলস আছে সেসব অর্গানেলস সম্পর্কে দেখেছিলাম। তো এখানে একটা লুক দেখে রাখতে পারো যে আমরা কি কি পড়ছি বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে, এবং তার আগে কোষ প্রাচীর আর কোষের কিছু প্রিমিটিভ কথাবার্তা নিয়ে সেখানে আলোচনা করছিলাম। ওকে, তো এখানে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তুলনামূলকভাবে সিকিউর টপিক বলা যায়, তো এটা সিকিউর জন্য লিখে রাখলাম। সাইটোপ্লাজমিক অর্গানেলস থেকে সিকিউর জন্য টপিক হচ্ছে আমাদের গোলজি বডির স্ট্রাকচার আসতে পারে, স্ট্রাকচার ফাংশন মিলে আসতে পারে। লাইসোজোম, এটা 2 মার্কের জন্য সাধারণত আসে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত আসে না, মানে অন্তত সিকিউর জন্য আসে না। আসলে গোলজি বডির সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য হিসেবে আসতে পারে, অথবা মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য হিসেবে আসতে পারে। আচ্ছা, যাই হোক। তার পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুইটা হচ্ছে এই অধ্যায়ের জন্য মানে সাইটোপ্লাজমিক অর্গানেলস থেকে সিকিউর টপিক। আর এর পরবর্তীতে আমরা পড়ছি পারক্সিজম, কোষ গহ্বর, এগুলো মোটামুটি এমসিকিউ টপিক হিসেবে পড়লেই হবে। আচ্ছা, তো এখন আসো নিউক্লিয়াসের ক্ষেত্রে। নিউক্লিয়াস আমরা জানি কোথায় থাকে, এবং নিউক্লিয়াস সর্বপ্রথম কে নামকরণ করেন এবং আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। বিজ্ঞানীর নামটা আমি পড়তে খুব কম বলি, কিন্তু রবার্ট ব্রাউনের এই নিউক্লিয়াস আবিষ্কার, এটা আসলে অনেক শুরুর দিককার দিককার আবিষ্কার এবং যুগান্তকারী আবিষ্কার। তো এই যে টুকটাক যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, এইসব বিজ্ঞানীদের নাম একটু পড়া লাগে। সাল টাল পড়া লাগবে না, সাল টাল বাদ, কিন্তু বিজ্ঞানীর নাম পড়বা। ওকে, তারপরে কথা হচ্ছে অর্কিড পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার এবং নামকরণ করেন। তার ল্যাটিন নাক্স শব্দ থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। আচ্ছা, তারপরে কথা হচ্ছে সংখ্যা এবং বিস্তৃতি। সংখ্যা হলো একটা কোষে সাধারণত একটাই থাকে, বাট যদি একাধিক থাকে তখন তাকে বলা হয় সিনোসাইট। একটা কোষে থাকে একটা, যদি একাধিক থাকে তখন তাকে বলা হয় সিনোসাইট। তোমার এখানে আলাদা করে এক্সাম্পলটা মনে রাখতে হবে যে কোথায় কোথায় একাধিক থাকে। ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্পেয়ারোপ্লিয়া, এই শৈবালগুলোর মধ্যে সিনোসাইট দেখা যায়, এবং ছত্রাকদের মধ্যে পেনিসিলিয়ামের ক্ষেত্রে সিনোসাইট দেখা যায়। ওকে, তাহলে সিনোসাইট মানে হচ্ছে একটা সেল যার মধ্যে মাল্টিপল নিউক্লিয়াস আছে, সেগুলোকে আমরা বলতেছি সিনোসাইট। কারণ সেল তো এমনও হইতে পারে যেসব সেলের মধ্যে কোনো ধরনের নিউক্লিয়াসই নাই। তো সেই সব সেল কি কি আছে? লাইক লোহিত রক্ত কণিকা, সিপ কোষ, অণুচক্রিকা। এদের ক্ষেত্রে কোনো ধরনের নিউক্লিয়াস নাই পরিণত অবস্থায়। এটা মাথায় রাখতে হবে যে লোহিত রক্ত কণিকা কিন্তু যখন ইরাইথ্রোব্লাস্ট হিসেবে থাকে তখন তার মধ্যে নিউক্লিয়াস থাকে। ওকে, ব্লাস্ট আর সাইট নিয়ে একটু কনফিউশনটা ক্লিয়ার করি। এরিথ্রোব্লাস্ট বলা হয় অপরিণত লোহিত রক্ত কণিকাকে, আর এটা হলো এরিথ্রোসাইট। বায়োলজিতে যেখানেই পাবা ব্লাস্ট, তার মানে বোঝাবে সেটা হচ্ছে অপরিণত। আর এরাইথ্রো কথার অর্থ হচ্ছে লাল, তাহলে অপরিণত লাল কোষ, যেটা বোঝায় যে অপরিণত আরবিসি। আর ইরাইথ্রোসাইট, এই সাইট যেখানে আছে সেটা হচ্ছে পরিণত কোষ, এটা মানে তো লালই বোঝায়। এই আর কি আমাদের পরিণত লোহিত রক্ত কণিকা, আর এটা হলো অপরিণত লোহিত রক্ত কণিকা। ইরাইথ্রোব্লাস্টের ক্ষেত্রে নিউক্লিয়াস আছে, বাট ইরাইথ্রোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াস নাই। ওকে, ডান। তারপরের কথা আকৃতি। এই আকৃতি পড়া লাগবে না, আকৃতি বাদ। অবস্থান, নর্মালি, আচ্ছা এই জিনিসটা লাগবে, এটা আগে কোথাও খুব ভালো করে ক্লিয়ার করা নাই। যদি উদ্ভিদ কোষ হয় তাহলে নিউক্লিয়াসটা থাকবে প্রান্তীয় বা পেরিফেরিতে। পেরিফেরি মানে কিনার দিয়ে থাকবে আর কি। আর যদি প্রাণী কোষ হয় তাহলে মাঝখানে থাকবে, সেন্ট্রালি বা কোষের মাঝখানে। এই কথাটা মাথায় রাখলেই হবে। তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা পার্থক্য। দেন আসো আকার এবং আয়তন। এখান থেকে এই মাইক্রোমিটার মুখস্থ রাখার কোনো দরকার নাই। তোমার এটা লাগবে যে নিউক্লিয়াস কোষের কতটুকু স্থান দখল করতে পারে, 10 থেকে 15%। এবং
স্পার্ম বা শুক্রাণু 90% নিউক্লিয়াস। তা আমরা মোটামুটি রেগুলারলি কয়েকদিন ধরে এই স্পার্ম বা শুক্রাণু নিয়ে আলোচনা দেখতেছি। প্রতিদিনই দেখি যে এটার মধ্যে এই অংশ গঠন করে এটা, এই অংশ গঠন করে ওটা। তো কি স্পার্মের কোন অংশ কে গঠন করে এটা একটু পড়ে রাখা ভালো। যদি বলি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে শুক্রাণু গঠন করে, তখন আনসার হবে গোলজি প্রোটিন। যদি জিজ্ঞেস করে শুক্রাণুর একটোজোম গঠন করে কে, তখন আনসার হবে গোলজি প্রোটিন। যদি জিজ্ঞেস করে শুক্রাণুর লেজ গঠন করে কে, তখন আনসার হবে সেন্ট্রিওল। যদি জিজ্ঞেস করে শুক্রাণুর মধ্যে হায়ালুরিনেজ, হায়ালুরিনিডেজ এনজাইম, এটা কার কল্যাণে হয়, সেটা হচ্ছে লাইসোজোম। আর যদি জিজ্ঞেস করে শুক্রাণুর মধ্যে এর মাথা গঠন করে কে, শুক্রাণু কোষের 90% হলো নিউক্লিয়াস। যদি একসাথে দেয় শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করে কে, তখন আনসার দিবা মাইটোকন্ড্রিয়া। আশা করি কনফিউশনটা ডিবাঙ্ক হয়েছে। Okay. রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন নিউক্লিয়াসের মধ্যে অনেক কিছু আছে। এত কিছু লাগবে না, মানে এটা পরীক্ষার জন্য আসবে না আর কি এক কথায়। তারপরে যাও নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াসের কাজ থেকে প্রথমে কথা হচ্ছে, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ, প্রাণ কেন্দ্র। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতে পারে কোষের প্রাণ কেন্দ্র কোনটি। যদি জিজ্ঞেস করে খুবই ইজি প্রশ্ন হবে, কারণ এটা সবাই পারে, নিউক্লিয়াস। বাকিগুলো তুমি যদি একবার রিডিং পড়ো তাইলেই বুঝতে পারবা যে এখানে কি আছে না আছে। সারা জীবন ধরে ক্লাস 6 থেকে মেবি নিউক্লিয়াস সম্পর্কে পড়ে আসছো। নিউক্লিয়াস দ্বারা হচ্ছে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোম বংশ পরম্পরা, জীবের বৈশিষ্ট্য রক্ষা করে, ইত্যাদি 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 লেখা আছে। তো এখান থেকে নিউক্লিয়াসের গঠন, এই নিউক্লিয়াসের গঠনটাই হচ্ছে আসলে সিকিউর টপিক। তো নিউক্লিয়াসের এটাও তুমি সারা জীবন ধরে পড়ে আসছো, নিউক্লিয়াসের মধ্যে 4টা পার্ট থাকে। 4টা পার্ট কি কি পার্ট? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। ডান। তারপরে নিউক্লিয়ার এনভেলপ, তুমি এখানে এই চিত্রটা, এখানে খুব বেশি ভালো চিত্র নাই আসলে, কারণ আজমল আমাদের হাসান স্যারের বইয়ের ম্যাক্সিমাম চিত্রই হচ্ছে সাদা কালো। আমরা একটু ভালো একটা চিত্র নেই। এমন চিত্র নিয়েছো যে যে চিত্র পরীক্ষায় আঁকা যাবে। ওকে। তো দেখো এখানে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের এখানে কি, একদম বাইরে আছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা, যেটাকে বলি আমরা। এবং নিউক্লিয়ার এনভেলপ মাঝে মাঝে কিছু গ্যাপ আছে, এই গ্যাপ গুলাকে বলা হয় নিউক্লিয়ার পোর। ভিতরের যে আমাদের ম্যাট্রিক্স, নিউক্লিয়াসের ম্যাট্রিক্স, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর এই যে বড় গোলাটা দেখতেছি একটু গাঢ় রঞ্জিত অংশ, সেটাকে বলি নিউক্লিওলাস। এবং সুতার মতো পেঁচানো জিনিসগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন। ওকে। আমরা একে একে আসি। প্রথম কথা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপটা এখানে জটিল, বাকিগুলো দেখো তেমন কোনো লেখাই নাই। তো এই নিউক্লিয়ার এনভেলপটা একটু পড়ি। এটা 2 স্তরই, দেখতেই পাচ্ছ, একদম বাইরে আছে এক্সটার্নাল, তার ভিতরে আছে ইন্টারনাল। তাহলে 2 স্তরই মেমব্রেন দ্বারা গঠিত। এবং আমি বলছিলাম যে প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট ছিল, ক্লোরোপ্লাস্টটা শুধুমাত্র গ্লাইকোসিল গ্লিসারাইড নিয়ে গঠিত। এর বাদে যা কিছু আছে সবকিছুই ফসফোলিপিড বাইলিয়া নিয়ে গঠিত। তাহলে এটাও ফসফোলিপিড বাইলিয়া নিয়ে গঠিত, কোনো ব্যতিক্রম নাই। এবং
নিউক্লিয়াস এনভেলপের মাঝখানে যেসব ছিদ্র আছে সেগুলাকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কত? নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাসটা লাগবে 9 ন্যানোমিটার। এবং এরপরে তুমি এই চিত্রটাতে যাবা, এখানে দেখো বেশ ভালো একটা চিত্র আছে। যদিও অত মানে না বুঝাই দিলে আসলে চিত্রটা অত ভালো না। একদম সেন্ট্রালি এই যে ছিদ্র, মানে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা একটা, এটা একটা, তার মাঝখানে এই জায়গাটা হচ্ছে ছিদ্র। এই ছিদ্রের মধ্যে আসলে ছিদ্র হিসেবে থাকে না, তাহলে তো সব লিখে চলে যেত। এখানে কিছু প্রোটিন গ্রানিউলস থাকে, যেমন ট্রান্সপোর্টার। সবচেয়ে বড় প্রোটিন হচ্ছে এখানে ট্রান্সপোর্টার প্রোটিন। ট্রান্সপোর্টার কি করবে? স্বাভাবিকভাবেই ট্রান্সপোর্টার নামের অর্থ, ট্রান্সপোর্ট অর্থ পরিবহন, তাহলে যে পরিবহন করে সেই ট্রান্সপোর্টার। ডান। এখানে সবচেয়ে বড় আকারের প্রোটিন থাকে যাকে ট্রান্সপোর্টার বলা হয়। অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত থাকে। তাহলে দেখো এখানে আছে, এটা হলো ট্রান্সপোর্টার। আর এই যে দুই পাশে, এটা এবং এটা, এরার মাধ্যমে এই ট্রান্সপোর্টার প্রোটিনটা কানেক্টেড থাকে কার সাথে? নিউক্লিয়ার এনভেলপের সাথে। মানে নিউক্লিয়ার এনভেলপের সাথে ট্রান্সপোর্টারটা যুক্ত থাকে কিসের মাধ্যমে? অ্যাঙ্কর প্রোটিনের মাধ্যমে। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পরের সাথে যুক্ত এবং টোটাল 8টা প্রোটিন গ্রানিউল দ্বারা ছিদ্রটা নিয়ন্ত্রিত। এখানে টোটাল 8টা প্রোটিন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই 8টা প্রোটিন গ্রানিউল দ্বারা ছিদ্রটা নিয়ন্ত্রিত হয়। এখানে ওইভাবে তো আর দেওয়া নাই, মানে 8টা প্রোটিন গ্রানিউল। যাই হোক, এখন এগুলাকে টান দিয়ে লিখে দিলাম। এটাই হচ্ছে আমার সেই প্রোটিন গ্রানিউল। 8টা। ওকে। তো এই হচ্ছে আমাদের একটা নিউক্লিয়ার ছিদ্রের গঠন। এখানে কি আছে? বড় একটা ট্রান্সপোর্টার প্রোটিন, সেটাকে নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত করে রাখছে অ্যাঙ্কর প্রোটিন, এবং 8টা প্রোটিন গ্রানিউল দ্বারা ছিদ্রটা নিয়ন্ত্রিত। ডান। এখন এই নিউক্লিয়ার এনভেলপের কাজ কি হবে? নিউক্লিয়ার এনভেলপের কাজ হচ্ছে ভিতরের অংশকে প্রোটেকশন দেওয়া, এবং কোনো কিছু যদি যাতায়াতের প্রয়োজন হয় তাহলে সেলের ভিতর থেকে, মানে নিউক্লিয়াসের ভিতর থেকে নিউক্লিয়াসের বাইরের দিকে ট্রান্সপোর্ট করা, অথবা বাইরে থেকে ভিতরের দিকে ট্রান্সপোর্ট করা। নিউক্লিয়ার ছিদ্রের কাজ কি হবে? সেম কাজ, ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে কোনো কিছুকে ট্রান্সপোর্ট করা। এই কথাগুলো এখানে লেখা আছে, পরিবহনে প্রধান ভূমিকা রাখে। বলা আছে কোন কোন স্থানে নিউক্লিয়ার এনভেলপের বাইরের আবরণী অন্য কোনো অঙ্গাণুর, বিশেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে। নিউক্লিয়ার এনভেলপের ভিতর থেকে উৎপন্ন ফুসকাকে নিউক্লিয়ার ফুসকা বলা হয়। এটা কি লিখছে? প্রায় সময় তুমি বিভিন্ন সময় দেখছো যে এটা ধরো একটা সেল, এবং এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস। নিউক্লিয়াস এখান থেকে দিলাম, বেশি টান দিলাম না আর কি। যাই হোক, এখান থেকেই শুরু হয়ে যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরকম, তাই না? এই যে এখান থেকে যে স্টার্ট হয়ে গেল, এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়ার ফুসকা। যদি এরকম হয় যে নিউক্লিয়াসের এনভেলপের ভেতর থেকেই স্টার্ট হয়, নিউক্লিয়াসের এনভেলপের বাইরে কোনো আবরণী অন্য কোনো অঙ্গাণুর, বিশেষত সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হয়ে থাকে আর কি, অন্য কোনো আবরণী, এক কথায় বললে বাইরের আবরণী এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে, নিউক্লিয়ার এনভেলপের ভিতর থেকে উৎপন্ন ফুসকাকে বলা হয় নিউক্লিয়ার ফুসকা। ডান। নিউক্লিয়ার এনভেলপের কাজ কি? দুনিয়ার যত কাভারিং আছে সব কাভারিং এর সিম্পল কাজ ভিতরের অংশকে প্রোটেকশন দেওয়া। শেষ। এবং ভিতর বাইরের যোগাযোগ রক্ষা করা। তোমার বাসার গেটের কাজ, দরজার কাজ, এগুলোর কথা চিন্তা করলে বোঝা যায়। তারপরে যাই নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ম্যাট্রিক্স। এটাকে ক্যারিওলিম্ফ বলা হয়। ক্যারিওলিম্ফ। ক্যারিও কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। লিম্ফ কথাটার অর্থ জুলজিতে একরকম, বাট এখানে আমরা
বোটানিতে যে অর্থে ইউজ করতেছে সেটা হচ্ছে রস। তার মানে নিউক্লিয়ার রসকে বলা হয় ক্যারিওলিম্ফ, যে দ্যাট মিনস নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের ডেফিনেশনটা বা যে বৈশিষ্ট্যটা সেটা আসতে পারে, নিচের কোনটি নিউক্লিওপ্লাজমের বৈশিষ্ট্য নয়? স্বচ্ছ, ঘন, দানাদার, তরল। তো তরল তো সবাই বুঝেই, এর বাইরে স্বচ্ছ এবং ঘন দানাদার, এটা জাস্ট মনে রাখতে হবে। ওকে, ডান। এবং নিউক্লিওপ্লাজম, এইটার মধ্যে কি থাকে? ক্রোমাটিন জালিকা থাকে, এখানেই নিউক্লিওলাস থাকে। এই যে এই জায়গাটার মধ্যে কি আছে? ক্রোমাটিন জালিকা আছে এবং নিউক্লিওলাস আছে। শেষ। নিউক্লিওপ্লাজমের এই কাজটা আমি আমার একবার পরীক্ষায় ভুল করছিলাম, যে আমি জানতাম না, মানে এত সিরিয়াসলি পড়ি নাই আর কি। এনজাইম কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে নিউক্লিওপ্লাজম। ওকে। সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম এই দুটার পার্থক্য যদি দেখো, পার্থক্যটা জাস্ট রিডিং পড়বা এবং আশা করি তোমরা সবকিছু বুঝে যাওয়ার কথা। সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের যে ম্যাট্রিক্স তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, কোষের যে ম্যাট্রিক্স তাকে বলা হয় সাইটোপ্লাজম। এখান থেকে আলাদা করে পড়ার মতো বিষয় হচ্ছে এই 4 নাম্বার পয়েন্টটা। প্রোটিন এবং রাইবোজোম কোথায় বেশি থাকে? নিউক্লিওপ্লাজমের মধ্যে প্রোটিন এবং রাইবোজোমটা বেশি থাকে। ওকে। এবং ডিএনএ তৈরির কাঁচামাল কোথায় থাকে? নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে। মনে রাখবা যে ডিএনএ পরে আছে, অবশ্য দেখতে পাবা 90% থাকে নিউক্লিয়াসের ভিতরে, আর 10% থাকে সাইটোপ্লাজমের মধ্যে। ওকে, আগাই। তারপরে যাই নিউক্লিওলাস। নিউক্লিওলাস সর্বপ্রথম কে নাম দেন? ফন্টানা। আবিষ্কার করেছেন ফন্টানা, আর নামকরণ করেন বোমেন। তো এই ফন্টানা এবং বোমেন দুজন বিজ্ঞানীর নামটা একটু পড়ল। নিউক্লিওলাস এর অবস্থান, অবস্থান কি? নিউক্লিওলাস কোথায় থাকবে? নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকবে। যদি সে কোনো ক্রোমোজোমের সাথে লাগানো থাকে, তখন যে ক্রোমোজোমের সাথে লাগানো থাকবে সেই ক্রোমোজোমকে বলা হবে সেট ক্রোমোজোম। এটা ক্রোমোজোমের আলোচনা আমরা আবার করব। সংখ্যা, সাধারণত নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস একটাই থাকে, একটাই থাকে। বাট নিউক্লিওলাসের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে যদি কোনো সেলের মধ্যে প্রোটিন সংশ্লেষণ বেশি হয়, সেই ক্ষেত্রে নিউক্লিওলাসটা বেশি থাকবে। প্রোটিন সংশ্লেষণ যেখানে বেশি, সেখানে নিউক্লিওলাসটাও বেশি। উৎপত্তি লাগবে না। ভৌত গঠন, নিউক্লিওলাসের কোনো ভৌত গঠন জানা যায়নি, তবে এটাকে 3 ভাগে ভাগ করছে, এটাও জানা খুব একটা গুরুত্বপূর্ণ না। তন্তুময়, দানাদার এবং ম্যাট্রিক্স। আচ্ছা, রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনটা লাগবে, যে প্রোটিন এবং ডিএনএ আরএনএ নিয়ে গঠিত হয় নিউক্লিওলাস। প্রোটিন, ডিএনএ, আরএনএ এগুলো নিয়ে ক্রোমোজোমও গঠিত হয়। তো এগুলো জাস্ট সিম্পল জিনিস, প্রোটিন, আরএনএ এবং ডিএনএ নিয়ে গঠিত। আচ্ছা, তারপরে যাও নিউক্লিওলাসের কাজ। আরএনএ সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ করা। দেখো প্রোটিন পাওয়া যায়, তাই প্রোটিন পাওয়া যায় এবং প্রোটিন সংশ্লেষণ করা হলো এর কাজ। আরএনএ পাওয়া যায়, আরএনএ সংশ্লেষণ করা হলো এর কাজ। এবং নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করা। আমরা জানি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ভাঙলে নিউক্লিওটাইড পাওয়া যায়। তাহলে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে সে কাজ করে। তাহলে এই 3টা পয়েন্ট তোমার এখানে পড়া লাগবে। নিচের কোনটি নিউক্লিওলাসের কাজ নয়? এভাবে অপশন পরীক্ষায় প্রশ্ন হইতে পারে, এমসিকিউ। তারপরে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য। তুমি এখানে একবার রিডিং দিবা, রিডিং দিলে সব নিজে নিজে বুঝবা। জাস্ট এই লাইনটা একটু খেয়াল রাখো, নিউক্লিওলাসের সাথে কিন্তু বংশগতির কোনো সম্পর্ক নাই। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। তো ক্রোমাটিন এবং ক্রোমোজোম নিয়ে আমরা ডিটেলস পড়বো সামনে, এখান থেকে আলাদা করে পড়ার কিছু নাই। তুমি তাও জাস্ট একবার রিডিং দিলেই হবে। রাসায়নিক গঠন, নিউক্লিয়ার রেটিকুলামের কাজ, ইত্যাদি ইত্যাদি। কোষস্থ নির্জীব বস্তু সমূহ, এগুলো সম্পর্কে আমরা কোথায় পড়ে আসছি? অধ্যায়ের শুরুতেই, সেই ফ্লোচার্টটা যেখানে আমরা উদ্ভিদ কোষকে বিভিন্ন ভাগে ভাগ করছিলাম। ওই ফ্লোচার্টের পড়া পড়লে এখান থেকে আলাদা করে পড়ার মতো, মিশ্রিত পদার্থ থেকে পড়ার মতো কিছু নাই। সঞ্চিত পদার্থ থেকে এখানে জাস্ট একটা নতুন কথা আনছে, সেটা হচ্ছে দ্রবণীয় শর্করা কি। এগুলো আমরা অধ্যায় 3 যখন পড়বো কোষ রসায়ন, তখন অনেক ডিটেলসে দেখবো। জাস্ট এখান থেকে ইনোলিন ওয়ার্ডটা নতুন আসছে, বাকিগুলা সব আগের বক্সের মধ্যেই ছিল। বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থের নামও আগে বক্সের মধ্যেই ছিল। কোথায় পেঁচাইতে পারে? খনিজ নাকি অর্গানিক অ্যাসিড নাকি ইনঅর্গানিক অ্যাসিড, উদ্বায়ী তেল নাকি অনুদ্বায়ী তেল, এগুলো আমি তোমাকে অলরেডি বলে দিছি ওই বক্সের মধ্যে কোথায় কোথায় পেঁচাইতে পারে। তুমি এখান থেকে জাস্ট আলাদা করে পড়বা যে প্রধান খনিজ ক্রিস্টাল
প্রধান খনিজ ক্রিস্টাল হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। যদি মনে না থাকে দেখে আসি ওই বক্সটা, এই যে বক্স, এখানে প্রধান খনিজ পদার্থ, এই যে খনিজ পদার্থ, প্রধান খনিজ পদার্থ কোনটা? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, ওকে ডান। এই ক্যালসিয়াম অক্সালেট যদি সূচের মতো থাকে তখন তাকে বলা হয় গ্রাফাইট। আঙ্গুরের থোকার মতো থাকলে বলা হয় সিস্টোলিথ। যদি ক্যালসিয়াম অক্সালেট সূচের মতো থাকে তাকে বলা হয় গ্রাফাইট। যদি আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেট থাকে তখন তাকে বলা হয় সিস্টোলিথ। এই আর কি, জাস্ট দুইটা এমসিকিউ মনে রাখতে হবে এখান থেকে। এই কার্যক্রম টার্যক্রম মনে রাখার কিছু নাই। একটা প্রকৃত কোষের অঙ্গাণু সমূহ, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ছি সবকিছু হচ্ছে এখানে রিভিশন, নতুন করে কিছু নাই। তারপরে এবার যাই আমরা ক্রোমোজোমের মধ্যে। তো ক্রোমোজোম সম্পর্কে আমাদের আইডিয়া আই গেস আছে, কারণ আমরা 19 ক্রোমোজোম সম্পর্কে পড়ছি। ক্রোমোজোম নিয়ে একটা অধ্যায় ছিল, অধ্যায় 12। তো ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ, এটা আমরা জানি। ক্রোমোজোমের ডেফিনেশনটা মাঝে মধ্যে পরীক্ষায় কমার্কের জন্য আসে। তো দেখো এখানে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনটা পরীক্ষার জন্য লাগবে। কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, ওকে। অনুলিপন ক্ষমতা সম্পন্ন, ক্লাস 19 পড়ছো অধ্যায় 12-তে, যে ডিএনএ রেপ্লিকেশন হয় বা অনুলিপন হয় কোন পদ্ধতিতে? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। সামনে আছে দেখবো আমরা। রং ধারণকারী, ওকে। ক্রোমোজোমের নাম ক্রোম হইলো কেন? তুমি যদি গুগল ক্রোম দেখো, আমার এখানে গুগল ক্রোম কোনটা আছে? নাই, যাই হোক, তাহলে সার্চ দেখ গুগল ক্রোম। এই যে, এটা কি কালারফুল না? কালারফুল। এই কালারফুল টার্মটার জন্যই আসছে ক্রোম। ক্রোম আর সোম মানে দেহ, তাহলে ক্রোম অর্থ কালারফুল, আর সোম মানে সোমা, সোমা অর্থ দেহ। তাহলে যে কোনো কালারফুল দেহকে আমরা ক্রোমোজোম বলতে পারতাম। তো এখানে ক্রোমোজোম ওয়ার্ডটা দিয়ে রঞ্জিত দেহ বোঝায়। আচ্ছা, এবং কি নিয়ে গঠিত? নিউক্লিয় প্রোটিন নিয়ে গঠিত। ডান, তাদেরকে ক্রোমোজোম বলা হয়। এরপর আসো আবিষ্কার। আবিষ্কার থেকে পড়া লাগবে যে কে প্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। তারপর স্ট্রেস বার্জারের কথা লাগবে, মানে এখানে আবিষ্কারকে বহুত নাম টাম দিয়ে রাখছে। এর তো আবিষ্কারক আসলে লাগে না, তুমি পড়ে রাখতে পারলে খুবই ভালো হয়। পেইন্টার, তিনি হলো মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। ওয়েলডেয়ার হচ্ছে ক্রোমোজোমের নামকরণ করেন। আর স্ট্রেস বার্জারের কথা তো পড়ছোই। ক্রোমোজোম আবিষ্কারককে যদি জিজ্ঞেস করে, আবিষ্কারককে 19 বইও ছিল, ক্রোমোজোম আবিষ্কারক হলেন স্ট্রেস বার্জার। আর বাকি দুইটা বিজ্ঞানী তুমি চাইলে স্কিপ করতে পারো, এত ইম্পর্টেন্ট না, মানে লেস ইম্পর্টেন্ট আর কি। তাহলে আমি দাগাইলাম কি কি, হলুদ কালারে যা দাগাইছি সেটা ইম্পর্টেন্ট। তারপরে যাও সংখ্যাতে। প্রাণী ক্রোমোজোমের সংখ্যা কত? 2 থেকে 1600 পর্যন্ত, এই কথাটা লাগবে। তারপরে সবচেয়ে কম ক্রোমোজোম পাওয়া যায় কাদের দেহে? আনসার হচ্ছে গোলকৃমিতে। কয়টা? 2টা। তাহলে লিমিট হচ্ছে আমার 2 থেকে 1600। এর মধ্যে 2 কার? আনসার হচ্ছে গোলকৃমির। কয়টা? 2টা। গোলকৃমির সাইন্টিফিক নাম এখন না পড়লেও যখন আমরা জুলজির মধ্যে পড়বো তখন পড়া হয়ে যায়। তো এখান থেকে অযথা একটা জিনিস প্যারা মাথায় নিয়ে দরকার নাই, তুমি এটা রাখো। তাহলে সবচেয়ে কম দেখা যায় কার? আনসার হচ্ছে গোলকৃমির। তারপরে সবচেয়ে বেশি দেখা যায় কার? আনসার হচ্ছে অলাকান্থা। 1600 দেখা যায় অলাকান্থা, যেটা রেডিওলারিয়া একটা জাতীয় প্রোটোজোয়া। তাহলে ম্যাক্সিমাম দেখা যায় অলাকান্থা বা রেডিওলারিয়া। রেডিওলারিয়া হচ্ছে একটা প্রোটোজোয়ার নাম, এবং এক্স্যাক্টলি ওই প্রোটোজোয়ার নামটা কি? অলাকান্থা। ওকে। তারপরে মানুষের ক্রোমোসোম যে 46টা, কে না জানে? এটা বলে তোমার লজ্জা দিতে চাই না, কারণ তুমি এটা অলরেডি জানো। এর মধ্যে 2টা হলো সেক্স ক্রোমোসোম আর 44টা হলো অটোজোম। ডান। উচ্চতর প্রাণীদেহের ক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা থাকে কয়টা? 2 থেকে 80টা। ডান।
তাহলে প্রথম কথা আমি যেটা দাগাইলাম সেটা হচ্ছে তোমার প্রিমিটিভ, মানে এটা জানা লাগবেই। 2 থেকে 1600, এর মধ্যে 2টা হলো গুলকৃমির আর 1600টা হলো রেডিওলারিয়া। উচ্চতর জীবে থাকে 2 থেকে 80টা। এর বাইরে বাকিগুলা মনে রাখাটা কোচিং এর পরীক্ষার জন্য বা বোর্ড পরীক্ষার জন্য, মানে আসলে কলেজের পরীক্ষাগুলোর জন্য লাগে। কারণ প্রথম অধ্যায়ে সবার অনেক আবেগ থাকে যে না সব পড়ে ফেলবো, সবকিছু জানতে হবে। তো তখন কোনো কিছু বাদ দিতে আসলে ইচ্ছা হয় না। তো তুমিও আসলে পড়বা, যেটা সবাই পারে সেটা তোমাকে পারতে হবে। পুষ্পক উদ্ভিদ যারা আছে, পুষ্পক মানে কি বোঝায়? যারা ফুল দিতে পারে। সব উদ্ভিদ কিন্তু ফুল দিতে পারে না। যেমন নগ্নবীজি এবং আবৃতবীজি। এদের মধ্যে আবৃতবীজি উদ্ভিদ ফুল দেয়, নগ্নবীজি উদ্ভিদও ফুল দেয়। বাট এছাড়া যারা আছে টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, মস, ফার্ন ইত্যাদি ইত্যাদি বহুত কিছু আছে, এরা ফুল দিতে পারে না। তো যাই হোক, পুষ্পক উদ্ভিদ এটা নিয়ে আমরা পড়বো, অধ্যায় 5-6 শুধু আলোচনা আছে পুষ্পক উদ্ভিদ নিয়ে। তো পুষ্পক উদ্ভিদ, এদের মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম কয়টা আছে? সর্বনিম্ন ক্রোমোজোম আছে 4টা। কার ক্ষেত্রে? হ্যাপ্লোপেপাস গ্রেসিলিস। দেখো এর নামের মধ্যে আছে কয়টা পি? 4টা পি। 1, 2, 3, 4। এই জন্য তার ক্রোমোসোম সংখ্যা হয়েছে 4টা। 4। এদিকে আছে পোয়া, সবচেয়ে বেশি কার? পোয়া লিটারুসা। এর ক্রোমোসোম সংখ্যা মনে রাখার দরকার নাই। আর ফার্নবর্গীয় যারা আছে, ফার্নবর্গীয়দের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় অপিগ্লোসাম রেটিকুলাম। কত? 1200। এই হচ্ছে এক্সট্রা কথাবার্তা। ওকে, পড়লাম। এরপরে আমাদের একটা বিশাল ছক রয়ে গেছে, এবং আনন্দের বা দুঃখের বিষয় হচ্ছে এই ছকটা লাগবে এবং সবগুলাই লাগবে। সাইন্টিফিক নাম হয়তো সবগুলো লাগবে না, কিন্তু সংখ্যা সবগুলাই লাগবে। আচ্ছা, প্রথমে আসো, এটা একটু মনোযোগ দিয়ে দেখো যাতে মিস না হয় কেউ। প্রথমে দেখো মানুষের সাইন্টিফিক নাম যে 46টা, এটা তুমি জানতা। এটা বলার কিছু নাই, এটা তুমি জানতা। তারপরে মানুষের নামের মতো সেম নাম কার আছে? রেশমার নাম। রেশমা তো মানুষের নাম, তাই না? তাহলে রেশমা, এরও 46টা। শেষ। তারপরে মানুষের চেয়ে 2 বেশি হলো গরিলার, 48। মানুষের চেয়ে 2 কম হলো খরগোশের, 44। তাহলে 2 বাড়াবা গরিলার জন্য, 2 কমাবা খরগোশের জন্য। এবং মনে রাখবা, গরিলা গোলালো খায়। গ গ- গরিলা গোলালো খায়, 48। খরগোশ কলা খায়। তাহলে ট্রিক্স গেল এখানে 2টা। খরগোশ কলা খায়, গরিলা গোলালো খায়। তারপরে এই গিনিপিগ হচ্ছে মানুষের উল্টা। মানুষের হলো 46, এদের হলো 64। তাহলে গিনিপিগ জাস্ট উল্টা, 64। গৃহমাছি মনে রাখবা, গৃহমাছি হলো বাড়ির মাছি। বাড়ির মাছি, বাড়ি থেকে 12। তাহলে গৃহমাছি 12। কিউলেক্স মনে রাখবা, কিউ থেকে কিউব। কিউব কি? কয়টা তল? 6টা। তাহলে কিউলেক্স মশা হলো 6। গুলকৃমি তো মাত্রই পড়লাম, 2। তারপরে গরু ছাগল হলো 60। আর যেহেতু কবুতর আকাশ দিয়ে চলে, এখানে এতগুলার মধ্যে আকাশ দিয়ে চলার মতো ক্ষমতা শুধুমাত্র কবুতরের আছে। তো আকাশ দিয়ে চলতে পারে, তার মানে তার সবচেয়ে বেশি হইতে হবে। মনে রাখার জন্য বলতেছি, অনেক বেশি হইতে হবে। তাহলে কবুতর হইলো 80। আমাদের স্বাধীনতার দিবস কবে? 26শে মার্চ, তাই না? সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশের স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। সোনা বাংলা, সোনা বাংলা, সোনার বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। গেল। দেখো 2 মাছি ছিল, এক মাছি হচ্ছে গৃহমাছি, সেটা 12। এক মাছি হচ্ছে কিউলেক্স মশা, সেটা হলো 6। 2টার মাঝামাঝি কিছু একটা হইতে হবে। তো 6 আর 12 গড় করলে হয় 9। 9-এর সবচেয়ে নিকটতম সংখ্যা কোনটা? 8। ফলের মাছি হলো 8। তারপরে হাইড্রা নিয়ে তোমাদের অনেক
পড়তে হবে। হাইড্রা হচ্ছে আমাদের একটা অধ্যায় আছে জুলজির মধ্যে। তো হাইড্রা নিয়ে আমাদের ডিটেলস জানতে হবে। হাইড্রার জন্য ক্রোমোজোম সংখ্যা হলো 32। আর ইঁদুর চীনা বাদাম খায়, চীনা বাদাম 40, মনে রাখবা। ইঁদুর চীনা বাদাম খায়, চীনা বাদামের আছে, থেকে 40। তাহলে ট্রিক্স গুলা যে এক্সট্রা করে বলতেছি, এগুলো একটু মাথায় রাখতে হবে। কি কি ট্রিক্স? যেমন একটা ট্রিক্স পড়লাম যে খরগোশ কলা খায়, দুইটারই হচ্ছে 44। তারপরে গরিলা গোলালো খায়, দুইটারই হলো 48। আর বাকিগুলো তো ট্রিক্স দিলামই। তারপরে যাও এখন। আচ্ছা, বৈজ্ঞানিক নামটা শেষ করে দিই। বৈজ্ঞানিক নাম মানুষের ক্ষেত্রে হোমোসেপিয়েন্স মনে থাকা উচিত। গরু ছাগল লাগবে, স্পেশালি গরু তো হচ্ছে বস ইন্ডিকা, সবাই জানে বস। গৃহমাছি নামের মধ্যে গৃহ আছে, দেখো এখানে ডোমেস্টিক আছে। ডোমেস্টিক মানে কি? গৃহ। তারপরে যাও, গরিলার নামের মধ্যে গরিলা লেখা আছে, গরিলা গরিলা। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি কারোর নামের গণনাম এবং প্রজাতি নাম দুইটাই সেম হয়ে যায়, সেটাকে বলা হয় টোটোনিম। জুলজিতে পড়বো আমরা এটা, টোটোনিম। মানে এই ধরনের নামকে বলা হয় টোটোনিম নাম। ঠিক আছে, দুইটাই সেম। তারপরে কবুতর, কবুতর লাগবে কলাম্বা লিবিয়া। ব্যাঙের ইংলিশ হচ্ছে রানা। গিনিপিগটা লাগে, গিনিপিগ হচ্ছে কেভিয়া পোর্সেলিস। দেখো তোমার তো এটা একদিনেই মনে রাখা লাগবে না সব, আস্তে আস্তে ডে বাই ডে, 1 বছরে মনে রাখো তাও তো হবে। একদিনেই এত কিছু পড়া দেখে মাথা টেনশন নিও না যে এত কিছু মনে রাখতে হবে। ভুটানির বা পুরা এইচএসসি সিলেবাসের মধ্যে আমার কাছে অন্তত মনে হয় ভুটানির সবচেয়ে কঠিন 3টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় হচ্ছে কোষের গঠন। এই অধ্যায় পার হয়ে যেতে পারলে, ধরো মেডিকেলের জন্য তোমার মানে যাদের টার্গেট আছে মেডিকেল, তাদের আমি মনে করি যে 30% শেষ, কোষের গঠনটা ঠিক মতো মনে রাখতে পারলে। কারণ এরপরের অধ্যায়গুলো আসলে ইজি আছে। তারপরে কিউলেক্স মশার, এগুলো তো বললামই। এখান থেকে লাগবে যে গোলটেমি নামটা লাগবে, অ্যাসকারিস মেগালোসেফালাস। কিউলেক্সের নাম তো কিউলেক্সই আছে। হাইড্রার নামে হাইড্রা আছে। তারপরে ফলের মাছির নামের মধ্যে ড্রোসোফিলা আছে। মিনিমাম এগুলা লাগবে। আর বাকি যেগুলো যদি রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। এদিকে আসো, উদ্ভিদের নাম, ক্রোমোজোম সংখ্যা। এখান থেকে তামাক, দেখো তামাক তো নিকোটিন থাকে সবাই জানে। আবার তাবাক, টাবাকমও লিখে দিচ্ছে, মানে তামাক বোঝাই যায়। তারপরে পেঁপে, পেঁপে লেখা আছে। টমেটোর মধ্যে লাইকোপিন প্রোটিন থাকে, কতদিন ক্লাসে বলছি। গোলালোর নাম সোলানাম টিউবারোসাম, 9-10 পড়ছো। শসার ইংলিশ হচ্ছে কিউকাম্বার। পেঁয়াজ এলিয়াম চেপা, 9-10 পড়ছো। ভুট্টা গম এগুলা সবাই জানে, ধান সবাই জানে, এগুলা লাগবেই লাগবে। যে জিনিস সবাই জানে সেটা জানা লাগে। পাট কর্কোরাস ক্যাপসুলারিস। জব থেকে বানায় হরলিক্স, দেখো হরলিক্স এর হরলিক্স লিখে রাখছে। মিনিমাম এগুলো লাগবে। এর বাইরে যে কয়েকটা আছে, পারলে মনে রাখতে পারলে খুবই ভালো হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সিলেন্সি। আর যেটা হলুদ কালারে যে দাগাইলাম সেটা হচ্ছে লাগবেই। ওকে, তারপরে যাই, ক্রোমোজোম সংখ্যা। দেখো, ধান থেকে উৎপন্ন হয় কি? ভাত। ভাতের উল্টা কি? যখন কারো ডায়াবেটিস হয় বা কোনো ধরনের মানে এমন কিছু থাকে যে শর্করা জনিত ডিসঅর্ডার, অর্থাৎ শর্করা খাইলে তার প্রবলেম আছে, সেই ক্ষেত্রে ডাক্তার তারা সাজেস্ট করে শর্করারই উপাদান, কিন্তু তারপরও তুলনামূলকভাবে কম পরিমাণে শর্করা পাওয়া যায় আর কি। তাই ধানের পরিবর্তে গমকে সাজেস্ট করে। দেখো, ধানের পরিবর্তে গম, 2-4-4-2, মানে এটাও উল্টাটা। তাহলে গমের 42, ধানের হলো 24। ভাতের সাথে আমরা কি দিয়ে খাই? সালাদ দিয়ে খাই, টমেটো দিছে 24। তামাক, এটা হচ্ছে 28।
এটা হচ্ছে, কে জানি বলছিল যে তামাকের মানে দুইটা সিগারেটের দাম নাকি 28 টাকা। আমি জানি না আসলে, মেবি দাম রিসেন্টলি বাড়ছে আরো, কারণ প্রতি বছরই দেখি বাজেটের মধ্যে তামাকের দাম বেশি। তারপরে পেঁয়াজ 16, এটা পড়বা অধ্যায় 2 এর মধ্যে, স্পেসিফিকলি শুধুমাত্র পেঁয়াজের নিয়ে আলোচনা করা হয়েছে তো। পেঁয়াজ 16 এটা মনে থাকে। তারপরে যায় ভুট্টা। ভুট্টা, ব থেকে ভুট্টা, ব থেকে 20। ভুট্টার ব, ব থেকে 20, 20-এর ব গেল। আর বাকিগুলা হলো 14 আর 18। কারণ 14 আর 18-র মধ্যে হয় তুমি 14 মনে রাখবা অথবা 18 মনে রাখবা, দুইটা মনে রাখলে মনে থাকবে না একসাথে। হয় 14 নয়তো 18। তো 18 কি কি আছে? পেঁপে, বাঁধাকপি, আর হলো মূলা। তুমি যদি এই 18 বছর বয়সে, এখন তো উত্তাল বয়স, যদি কোনো কারণে প্রেম করতে যাও, তখন তোমার ফ্যামিলি আইসা কি করবে? বাধা দিবে এবং তোমার কান মলে দিবে যদি ধরা পড়ো। ওই এমনি মনে রাখবা, প্রেম করলে, 18 বছর বয়সে প্রেম করলে বাধা তো দিবেই, সাথে কান মলে দিবে। 18, 18, 18, তিনটা দিলে শেষ। তাহলে 18 যদি পারো, বাকি যা কিছু আছে না মনে নাই, মনে নাই এমন উদ্ভিদ থাকলে সেটা আনসার হবে 14। অথবা তুমি মনে রাখতে পারো, তোমার কোনো বান্ধবীর নাম হতে পারে যে হলো, নাম হচ্ছে শশী। শশী, শশী, তাকে যদি পটাইতে হয় তাহলে কি করতে হবে? জব করতে হবে, চাকরি করতে হবে। শশী পটাইতে জব করতে হবে। 14, তিনটা। ডান। ক্রোমোজোমের নাম সংখ্যা বুঝতে পারছো? কোনটাকে রিপিট করা লাগবে? মৌনতা সম্মতির লক্ষণ। আচ্ছা, আয়তন এবং আকৃতি। মানব দেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য অতটা গুরুত্বপূর্ণ না, 4 থেকে 6 মাইক্রোমিটার, বাকি সব স্কিপ। অবস্থান কোথায় নিউক্লিয়াসে? স্বাভাবিক, ক্রোমোজোম তো নিউক্লিয়াসে থাকবে। এরপর আসো ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠন, এটা পরীক্ষার জন্য আসে, সিকিউর জন্য 3 স্টার। আচ্ছা, এটা দরকার নাই, প্রথম 2 লাইন। এই যে ক্রোমোজোমটা, এটাকে আমরা আসলে কখন খুব ভালো করে দেখতে পারি? কোষ বিভাজনের মেটাফেজ দশায়। এর আগ পর্যন্ত কিন্তু ক্রোমোজোমকে ওইভাবে ভালো করে দেখা যায় না। আচ্ছা, তো ক্রোমোজোমের প্রথম পার্ট দেখো, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তার মধ্যে তুমি আল্লাহর রহমতে প্রথম দুইটা, 10 আর 11 কাইটা দাও, কারণ এগুলা ক্রোমোজোমের মধ্যে থাকে না। এমনিতে দিয়েছে কল্পিত, মানুষ চিন্তা করছে যে এরকম থাকে, লিখেই দিছে যে অস্তিত্ব প্রমাণিত হয়নি। বাদ। এখানে আমাদের আছে পয়েন্ট হচ্ছে 9টা। এর মধ্যে ক্রোমাটিন, মাঝে মাঝে তোমার অনেক পেস লাগে না? যে কিরে ভাই, একটু পরে দেখি ক্রোমাটিন লেখে, একবার পরে দেখি ক্রোমোজোম লেখে, একবার দেখি নিউক্লিওজোম লিখে, একবার দেখি নিউক্লিওপ্রোটিন লিখে। আসলে জিনিসটা কোনটা কি? সবগুলা কি সেম কিনা? না, সবগুলা সেম না। এটা আমরা একটা কনফিউশনটা ডিবাঙ্ক করি। প্রথমে ক্রোমোজোমের প্রথম মূল উপাদান যেটা, সেটা হলো ক্রোমাটিন। ওকে, এই ক্রোমাটিনের মূল উপাদান কি? ডিএনএ। ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন লাগলে তৈরি হয় নিউক্লিওজোম। আচ্ছা, আমি একটু সিরিয়ালি লিখি, মানে লিখলে বুঝবা না। ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন মিলে তৈরি হয় নিউক্লিওজোম। এই যে নিউক্লিওজোম, এই নিউক্লিওজোম থেকে তৈরি হয় ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা হলো 2 ভাগে ভাগ করা যায়, একটা ইউক্রোমাটিন আর একটা হেটারোক্রোমাটিন। ওকে, এটা শেষ করি আগে। নিউক্লিওজোম থেকে তৈরি হয় ক্রোমাটিন। কিভাবে তৈরি হয়? অনেক বেশি পেঁচায়। এই ক্রোমাটিনটা আরো বেশি পেঁচাইলে হয় ক্রোমোজোম। তার মানে এখানে কিন্তু নতুন করে কিছু যুক্ত হয় নাই, জাস্ট প্যাচ খাইতেছে। এটাকে আমি পেঁচাইলাম, পেঁচাইলে তৈরি হয়েছে ক্রোমাটিন। এটাকে আরো পেঁচাইলাম, পেঁচাইলে তৈরি হয়েছে ক্রোমোজোম। ওকে,
কারণ এই ক্রোমোজোমকে আমি যদি কোষ বিভাজন দশায় ভাঙে ফেলি, তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড ক্রোমাটিড তাহলে ক্রোমোজোম ভাঙলে হয় ক্রোমাটিড। ওকে, এবার আসো। হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন দুই ভাগে ভাগ করা যায়। হেটারোক্রোমাটিন এটা অধিক কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, আর ইউক্রোমাটিন কম কুণ্ডলিত এবং সক্রিয় ডিএনএ ধারণ করে। তার মানে কি ঝামেলা? দেখো, একজন হচ্ছে ইউ আর একজন হচ্ছে হেটারো। তুমি কাকে হেট করো, ইউ কে না হেটারো কে? যার মধ্যে হেট আছে তারে হেট করো, আর নিজেকে তো আর কেউ হেট করে না, তাই না? তো ইউক্রোমাটিন সে ভালো, আর যাকে হিট করো সে খারাপ। খারাপ দেখে তো তারা হিট করো। তাহলে ইউক্রোমাটিন, তার মধ্যে কি থাকবে? সক্রিয় ডিএনএ থাকবে এবং সে বেশি প্যাচগোছ হবে না। তুমি কি বেশি প্যাচালো লোক না তো? ভালো মানুষ, কম কুণ্ডলিত। আর হেটারোক্রোমাটিন, যাকে হিট করো তার মধ্যে অনেক বেশি প্যাচগোছ, বেশি যখন যাও ঝামেলা লাগায় কিছু একটা, নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। যার মধ্যে বেশি প্যাচ, সে তো খারাপ মানুষ। খারাপ মানুষের মধ্যে ভালো জিনিস থাকে না, এই জন্য ডিএনএ তার নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্রেন ইনএক্টিভ। যার মধ্যে ডিএনএ নাই, তার মধ্যে আর এমআরএনএ সংশ্লেষণ হবে কই থেকে? মানে ধরো ভালো জিনিস থাকলে না ভালো জিনিস তৈরি হবে, ভালো জিনিস তো নাই, তার মধ্যে থেকে তো আর এমআরএনএ তৈরি হতে পারে না। বলে ভালো জিনিস থেকে, ভালো জিনিস নাই তাই ভালো জিনিস তৈরি হতে পারে না। এটা আমরা পরবর্তীতে পড়বো যে ডিএনএ থেকেই এমআরএনএ তৈরি হয়, যে প্রসেসে, তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। সামনে আছে, রিলেট করে দিচ্ছি, যখন সেকেন্ড বার পড়তে আসবা বইটা, তখন এটা রিলেট রিলেট করতে বেশি সহজ হবে। তো যাই হোক, আবার এটা মনে রাখো যে ভালো জিনিস নাই হেটের মধ্যে, সব খারাপ খারাপ সবই হচ্ছে হেটারোক্রোমাটিন, আর ভালো ভালো যা আছে সব ইউক্রোমাটিন। ওকে, তো আমরা দেখলাম যে ক্রোমোজোম এটা ভেঙে দুই ভাগ হয়, একটা হচ্ছে, মানে দুইটাই হচ্ছে ক্রোমাটিড। ওকে, তো ক্রোমাটিড হচ্ছে প্রোফেজ ধাপের মধ্যে তৈরি হয়। কোন ধাপে তৈরি হয়? প্রোফেজ ধাপে। একটা ক্রোমোজোম ভেঙে ক্রোমাটিড তৈরি হয়। ওকে, এবং প্রত্যেক ক্রোমাটিডের মধ্যে একটা ডিএনএ অণু থাকে। এই যে ক্রোমাটিড, একে বিজ্ঞানীরা ক্রোমোনেমাটা নামে অভিহিত করেছেন। এই বেজডোবস্কির নাম মনে না রাখলে সমস্যা নাই, কিন্তু এটার নাম যে ক্রোমোনেমাটা, এটা মনে রাখলেই হবে। আর এই অ্যানাফেজ ধাপে দুইটা ক্রোমাটিড দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। এটা কিভাবে হয় আমরা সেল ডিভিশন অধ্যায়ে দেখবো, চ্যাপ্টার 2 তে, বা 19ও তোমরা দেখছো, এটা পড়ছো। সেন্ট্রোমিয়ার, দেখো ক্রোমোজোমের যদি স্ট্রাকচার আঁকো, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? একদম সেন্ট্রালি থাকে, এই জন্যই নাম হয়েছে সেন্ট্রাল। সেন্ট্রাল থেকে সেন্ট্রোমিয়ার। প্রতিটা ক্রোমোজোম একটা অরঞ্জিত অঞ্চল থাকে, অরঞ্জিত অঞ্চল। এই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। অরঞ্জিত অঞ্চল মানে কি? আমরা একটু আগেই পড়লাম যে ক্রোমোজোমের মধ্যে, মানে ক্রোমোজোম অর্থ কি? কালারফুল বডি। এই কালারফুল বডির মধ্যে এক জায়গার মধ্যে কোনো ধরনের কোনো কালার থাকে না, সেই কালার বিহীন অংশটাকেই বলা হয় সেন্ট্রোমিয়ার। ওকে, পরীক্ষায় অরঞ্জিত অঞ্চল যদি দিয়ে দেয়, ক্রোমোজোমের মধ্যে একটা অপশন দিল যে আহ, এ, এটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল। মানে ধরো ক্রোমোজোম নিয়ে আলোচনা দিতেছে, তার মধ্যে বলে দিল এ হচ্ছে অরঞ্জিত অঞ্চল। তার মানে বুঝতে হবে যে গো নাম্বারে দিল যে সেন্ট্রোমিয়ারের অনুসারে ক্লাসিফিকেশন লিখো। তখন তুমি বুঝে নিতে হবে যে অরঞ্জিত অঞ্চল মানে সেন্ট্রোমিয়ার বোঝাইছে। ওকে, তো যে জায়গায় সেন্ট্রোমিয়ার থাকে সেই জায়গায় একটা খাঁজ হয়, সেই খাঁজকে বলা হয় মুখ্য কুঞ্চন। তুমি এখানে দেখো, এই যে একটা খাঁজ তৈরি হয়েছে না, খাঁজ, এই জায়গার মধ্যে একটা খাঁজ তৈরি হয়েছে না, মানে নর্মাল লাইন তো এটা, এটা যদি একটু ভিতরের দিকে ঢুকে যায় তাহলে এটা একটা খাঁজ, এরকম একটা খাঁজ হয়েছে। তাহলে এটাকে বলা হয় খাঁজ বা প্রাইমারি খাঁজ, বা মুখ্য কুঞ্চন, বা মুখ্য কাজ, বা প্রাইমারি কনস্ট্রিকশন। নর্মালি একটা ক্রোমোজোমে একটাই থাকে। ওকে, আমাদের এখান থেকে এতটুকু পড়া হলে হয়েছে। এটা জাস্ট একটা মনে রাখতে পারো, পরে সামনে আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো বেসবে। তারপরে যাও বাহু। বাহু হচ্ছে ক্রোমোজোমের দুই পাশের ক্রোমোজোমাল অংশ। কয়টা থাকে তাইলে বাহু? এই একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, তাহলে একটা ক্রোমোজোমে দুইটা বাহু থাকে। দুইটা বাহু থাকে। কাইনেটোকোর, কাইনেটোকোর মানে কি?
প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারের মধ্যে যে জায়গাটা থাকে, এই যে কালো কালারটা দিছে, এটাকে বলা হয় কাইনেটোকোর। এই কাইনেটোকোরের মধ্যে মাইক্রোটিউবিউল সংযুক্ত হয়। এটা নিয়ে আমরা চ্যাপ্টার 2 তে পড়বো। তারপরে যাও, ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার কি জিনিস? কিছু গুটি 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 স্ট্রাকচার দেখা যায় ক্রোমোজোমের মধ্যে। গুটি 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 এখানে দেখা যাচ্ছে না ওরকম ভাবে, ক্রোমোমিয়ার তো দেয় নাই। যাই হোক, ক্রোমোজোমের মধ্যে কিছু গুটি গুটি স্ট্রাকচার দেখা যায়, সেগুলাকে বলা হয় ক্রোমোমিয়ার। মানে ক্ষুদ্র গুটি গুটি স্ট্রাকচারকে বলা হয় ক্রোমোমিয়ার। এগুলা স্পষ্ট করে দেখা যায় হলো প্যাকাইটিন দশায়। প্যাকাইটিন কি? কোষ বিভাজনের পর্ব। মায়োসিসের মধ্যে কোষ বিভাজনের যখন পর্ব, তখন দেখবো যে প্যাকাইটিন নামে একটা দশা আছে। ঠিক আছে। আর আরেকটা দশা বা উপদশা আছে, সেটার নাম হচ্ছে লেপ্টোটিন। এই লেপ্টোটিন, এটা হলো বহু ক্রোমোমিয়ার দেখা যায়। তাহলে কনফিউশন লাগবে, কখন বহু ক্রোমোমিয়ার দেখা যায় আর কখন স্পষ্ট ক্রোমোমিয়ার দেখা যায়। আশা করি এখন থেকে আর কনফিউশনটা লাগবে না। এটা হলো স্পষ্ট আর এটা হচ্ছে বহু। তারপরে যাও গৌণ কুঞ্চন বা গৌণ খাঁজ। এই যে এখানে দেখো, এটা তো নর্মালি এমনি, এটা তো এদিকে ছিলই, এটাও এরকমই হইতো। জাস্ট এখানে এসে নিউক্লিওলাসটা লাগছে, এই যে এই জায়গার মধ্যে নিউক্লিওলাস আছে। নিউক্লিওলাস, ঠিক আছে। নিউক্লিওলাস লাগার কারণে এই জায়গাটা একটু চেপে গেছে, মানে কনস্ট্রিকশন দেখা গেছে বা কুঞ্চিত হয়ে গেছে। এরকম একটা কুঞ্চন তো আগে দেখছিলাম, মানে এখানে আরো একটা কুঞ্চন দেখা যাচ্ছে। এটা যেহেতু মুখ্য কুঞ্চন হয়েছে, তাই এটার নাম গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। গৌণ কুঞ্চন দেখা যায় কোথায়? যেসব জায়গায় নিউক্লিওলাস লাগে, তাই এই জায়গাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। এবং মানব দেহে আমরা জানি 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 5 জোড়া ক্রোমোজোমের ক্ষেত্রে এই নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল দেখা যায়। দ্যাট ইজ 13, 14, 15 আর 21, 22। তাহলে কয়টা ক্রোমোজোম মানব দেহে আছে যাদের ক্ষেত্রে যৌন কুঞ্চন দেখা যায়? আনসার হচ্ছে 10টা অথবা 5 জোড়া। 13, 14, 15 আর 21, 22। ডান। তারপরে যাও স্যাটেলাইট। ক্রোমোজোমের যে জায়গার মধ্যে আইসা নিউক্লিওলাসটা লাগছে, সেখানে তো গৌণ কুঞ্চন দেখা গেছে, এবং তারপরে প্রান্তের দিকে যে অংশটুকু বাকি থাকলো সেটাকে বলা হয় স্যাটেলাইট। ধরো এখানে আইসা নিউক্লিওলাসটা লাগতো, তাহলে এই জায়গাটাকে বলা হয়তো স্যাটেলাইট। ওকে। স্যাটেলাইট, যে ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট দেখা যায় তাকে বলা হয় সেট ক্রোমোজোম। যেমন এখানে আমরা দেখতেছি, যেহেতু নিউক্লিওলাস লাগছে এবং এখানে গৌণকুঞ্চন দেখা গেছে, স্যাটেলাইট আছে, সুতরাং এই ক্রোমোজোমটা হচ্ছে একটা সেট ক্রোমোজোম। ওকে। তাহলে কার ক্ষেত্রে স্যাটেলাইট দেখা যায়? তুলা, পাট, ছুলা। মনে রাখা যায় 5 হাতে। মনে রাখবা 5 হাতে স্যাটেলাইট দেখা যায়। পা থেকে পাট, ছা থেকে ছুলা, তা থেকে তুলা। এবং ছোলার কয় নাম্বার ক্রোমোজোম? 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যেই সে ক্রোমোজোম স্যাটেলাইট দেখা যায়। সেট কথাটার অর্থ কি? জাস্ট দেখতে পারো, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো। গুরুত্বপূর্ণ না, এমনিতেই জাস্ট তাকানো উচিত না। আচ্ছা, তারপরে যাও টেলোমিয়ার। টেলোমিয়ার স্ট্রাকচারটা কি? দেখো একদম শেষ মাথায়, একদম মাথা যেখানে আছে সেখানে প্রান্তের, উভয় প্রান্তের যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল তাকে টেলোমিয়ার বলা হয়, যেখানে একটা স্পেশাল এনজাইম থাকে যার নাম হচ্ছে টেলোমারেজ এনজাইম। এই টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। অনেকের কথা যখন মানে বয়স বেড়ে যায় তখন কি হয়, কথা কিন্তু বাজে, মানে ঠিক মতো কথা বলতে পারে না। এটাকে বলি আমরা জরা। ধরো কথা আমি বলতেছি, আই গেস একটু কথা বলে দেখি। ক্রোমোজোমের ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার। এই যে আমি এক কথা বললাম না, কথা কিন্তু ঠিক মতো স্পষ্ট করে বোঝা যায় নাই। এই যে মানুষের যখন এরকম হয়, এটা হচ্ছে জরা বলি। তো জরা রোধে ভূমিকা রাখে টেলোমিয়ারটা। ঠিক আছে। ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার। এবং এই যে ক্রোমোজোমের মাথার মধ্যে আছে, কোষ বিভাজনে ডিএনএ কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করে এটা। মানে একদম শেষ মাথায় এসে এখানে প্রোটেকশন দিতেছে, যাতে এই ভিতরের অংশগুলো ধ্বংস না হয়।
এবং একটা কোষ সামনে কতবার বিভক্ত হবে তা নির্ধারণ করে দেয় এই টেলোমারেজ বা টেলোমিয়ার। এখানে লেখা আছে টেলোমিয়ারের দৈর্ঘ্য জন্মকালে থাকে 8,000 বেস পেয়ার, 35 বছরে থাকে 3,000 বেস পেয়ার, এবং 65 বছরে থাকে 1,500 বেস পেয়ার। তাহলে বোঝা যাচ্ছে আস্তে আস্তে টেলোমারের দৈর্ঘ্য কমতে থাকে। এবার তাহলে বোঝা যাবে যার ক্ষেত্রে টেলোমারের দৈর্ঘ্য কম তার হায়াত ফুরায় আসতেছে আস্তে আস্তে, বা বয়স বাড়তেছে। এখান থেকে মানুষের বোঝা বোঝা যায় মানুষটি আর কতকাল বাঁচবে। ওটা এমনিতে বলছে জাস্ট, মানে যদি একদম জিরোতে চলে আসে তাহলে তার তার সেল কোনো ধরনের ডিভিশন ঘটবে না, তখন সে মারা যাবে। কিন্তু এই 1,500 বিপি আসলেও তো মানুষ মরে যেতে পারে, মানে 65 বছরের আসার আগে মানুষ মরে না, মরে তো। তাহলে এখানে আসলে মানে জাস্ট বলছে আর কি যে 0 বিপি হইলে তখন মরে যাবে। এটা জাস্ট একটা কথার কথা। মেট্রিক্স আর পেলিকল, এটা গেল। এখান থেকে আছে পার্থক্যের বক্স, সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ার। এটা জাস্ট পড়বা যে ক্রোমোমিয়ারকে বলা হয় ডার্ক ব্যান্ড, সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোজোম। এগুলো পার্থক্যের বক্সগুলো দেখবা, যে কোনো কিছু 2 মার্কের জন্য চলে আসতে পারে। 2 মার্কের জন্য যে কোনো পার্থক্যের বক্স আসবে, বুঝতে পারে পরীক্ষায়। যদি জিনিসটা বুঝে থাকো তাহলে প্রত্যেকটা মিলাইতে পারবা কি হয়েছে না হয়েছে। এন্ড দেন ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর বেস করে 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো মনোসেন্ট্রিক, যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে তাহলে মনোসেন্ট্রিক, বেশিরভাগ উদ্ভিদে একটাই দেখা যায়। ডাইসেন্ট্রিক মানে হচ্ছে 2, দেখা যায় কার ক্ষেত্রে গমে। পলিসেন্ট্রিক মানে হচ্ছে বহু, তার মানে দেখা যায় কার ক্ষেত্রে কলার মধ্যে। ডিফিউজ মানে হলো যেখানে সুস্পষ্টভাবে ক্রোমোজোম কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। আর এসেন্ট্রিক হলো থাকেই না, মানে একটাও থাকে না। ডিফিউজ হচ্ছে থাকে কিন্তু বোঝা যায় না, আর এসেন্ট্রিক হচ্ছে থাকেই না, শেষ। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 আকৃতি ভাগ করা যায়, আমরা পড়ছিলাম ছোটবেলা। ভি, এল, জে, আই আকৃতি বিশিষ্ট হয়। এর মধ্যে ভি আকৃতি বিশিষ্ট হলে তাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, এল হলে সাব মেটাসেন্ট্রিক, জে হলে একোসেন্ট্রিক, আই হলে টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কার ক্ষেত্রে দেখা যায়? এক্স ক্রোমোজোমটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এবং একোসেন্ট্রিকটা হলো ওয়াই ক্রোমোজোম। এর বাইরে যে সংখ্যাগুলো লেখা আছে যদি পড়তে পারো খুবই ভালো হয়। 1, 3, 6, 7, 8, 11, 19, 20, এত কিছু মনে রাখতে পারবে না, যদি মনে রাখতে পারো খুবই ভালো হয়। স্পেশালি এখানে সুলোনাম নিগ্রাম আছে, যেটা মেটাসেন্ট্রিক, এবং অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে টাইফোনিয়াম ট্রাইলোবেটাম, ঘেটুকচুর ক্ষেত্রে দেখা যায়। আর বাকি সংখ্যা আসলে মনে রাখা একটু ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, তো আমি আসলে মনে রাখতে বলবো না। মানুষের ক্ষেত্রে কোন ক্রোমোজোম দেখা যায় না? মানুষের মধ্যে কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নাই। তো এটা হচ্ছে একটা গ্রুপ, একটা ক্লাসিফিকেশন। আরো একটা ক্লাসিফিকেশন হলো দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের উপর বেস করে ক্রোমোজোম 2 প্রকার, একটা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। অটোজোম সংখ্যা কয়টা? 22 জোড়া। আর সেক্স ক্রোমোজোম সংখ্যা কয়টা? 1 জোড়া। 1 জোড়া কি কি? এক্স এবং ওয়াই ক্রোমোজোম। এদেরকে আমরা সেক্স ক্রোমোজোম বলে থাকি। যদি এক্স এক্স হয় তাহলে ফিমেল, আর যদি এক্স ওয়াই হয় তাহলে মেল। এই আর কি আমাদের ক্রোমোজোমের ক্লাসিফিকেশন পর্যন্ত। আমরা আজকে আর আগাবো না, কারণ ক্রোমোজোমের রাসায়নিক গঠন আসলে একটা ধারাবাহিক আলোচনা, এখান থেকে এক সিরিয়ালে অনেক কিছু আছে। নেক্সট ক্লাস যে বুঝে এই অধ্যায় সব ভালো করে বুঝবে, নেক্সট ক্লাস যদি না বুঝো তাহলে কিছু বুঝবা না। ওকে, কোনো কোয়েশ্চেন আছে কোনো টপিকে? আমার পড়ানোর মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই থামাবা, থামায় জিজ্ঞেস করবা। এই জন্য তো ক্লাস জমে নেওয়া, নয়তো তো ফেসবুকে নেওয়া যেত। হ্যাঁ, আজকে সব কয়টা ক্লাস হয়েছে? আজকে সময় হয়েছে 4টা। ওকে, শেষ করছি তাইলে আজকের মতো। আচ্ছা ভাই। আল্লাহ হাফেজ।